নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমাদের বুলেটিনে শ্রমজীবী হাসপাতাল মানে বেলুড় শ্রমজীবী হাসপাতাল বলুন বা শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল বলুন, আপনাদের অনেকের কাছে চেনা ব্যতিক্রমী এই হাসপাতালের একটা অন্য আখ্যান পর্ব। জিটি রোডের ধারে বেলুড় শ্রমজীবী হাসপাতাল আপনাদের অনেকের চেনা, যারই সম্প্রসারিত রূপ আজকে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল, যেখানে তাদের দ্বিতীয়বার নতুন ক্যাম্পাস গড়ে উঠেছে। আর সত্যি কথা বলতে নতুনও আর খুব একটা বলা যায় না, কারণ শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালেরও দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আর এই শ্রমজীবী হাসপাতালের গণ উদ্যোগের যে সাফল্য, তাতে অনুপ্রাণিত হয়ে হরিপালে, হাওড়ায়, এমনকি বোলপুরে বিভিন্ন জায়গায় চেষ্টা চলেছে শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প বা শ্রমজীবী হাসপাতাল গড়ে তোলবার। যে মূল কথা, আমাদের স্বাস্থ্য আমরাই করব এবং আমাদের চিকিৎসা ব্যবস্থার যেটা ডমিন্যান্ট মোড এই মুহূর্তে, অর্থাৎ কর্পোরেট চিকিৎসা ব্যবস্থা, তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা হাসপাতাল হচ্ছে শ্রমজীবী হাসপাতালেরই উদ্যোগ। বেলুড় শ্রমজীবী হাসপাতালকে আমরা অনেকে চিনি, শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালকেও আমরা অনেকে চিনি, আবার একদম সুন্দরবনের প্রান্তে সরবেরিয়া শ্রমজীবী হাসপাতাল, সেটাকেও আমরা অনেকে চিনি। এই হাসপাতালগুলো একদমই কর্পোরেট হাসপাতালের যে ঝাঁ চকচকে লুক থাকে সেটা নেই। এখানকার ফ্রন্ট ডেস্কে যে কর্পোরেট ম্যানেজমেন্টের ছোঁয়া থাকে, একদমই তা নেই। প্রথম দর্শনে কেউ কেউ আনইমপ্রেসড হতেই পারেন। সরকারি হাসপাতাল পরিচালনার পরিকাঠামোয় যে বিপুল আমলাতন্ত্র, কর্মচারী বাহিনী, চিকিৎসক বাহিনী, নার্স, সর্বোপরি রাষ্ট্রীয় কোষাগারের অনুমোদন থাকে, শ্রমজীবী হাসপাতালে তার কোনোটাই নেই। তবু আপনারা যদি শ্রমজীবী হাসপাতালে যান, দেখবেন তার আউটডোরে, এমনকি তার ইনডোরেও প্রায় ঠাঁই নেই রব ওঠে। তার কারণ হচ্ছে একটাই, শ্রমজীবী হাসপাতাল কোনো কর্পোরেট ঠেকনা ছাড়া, কোনো রাষ্ট্রীয় আনুকূল্য ছাড়া, শুধুমাত্র ন্যায্য মূল্যে যত্র আয় তত্র ব্যয়ের মডেলের উপর দাঁড়িয়ে, সঠিকভাবে বললে যত্র ব্যয় তত্র আয় মডেলের উপর দাঁড়িয়ে একটা বিকল্প স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মডেল গড়ে তোলবার চেষ্টা করেছে। এবং সবথেকে বড় কথা, এই হাসপাতালটা গত 4 দশক ধরে গড়ে উঠেছে সম্পূর্ণ মানুষের উদ্যোগের উপর দাঁড়িয়ে। এবং এই হাসপাতাল, বেলুড়ে প্রথম শ্রমজীবী হাসপাতাল গড়ে ওঠে জেটি রোডের উপরে, বেলুড় মঠের ঠিক আগে। আর আমাদের উত্তর প্রান্ত থেকে গেলে বেলুড় মঠের ঠিক পরে। সেটা একটা আশ্চর্য রূপকথার মতো কাহিনী, কারণ এই হাসপাতালটা গড়ে উঠেছিল গ্র্যান্ড স্মিথি এবং ইন্দো জাপান স্টিলের শ্রমিকদের উদ্যোগে। ইন্দো জাপান স্টিলের শ্রমিকরা প্রথমে তাদের ইউনিয়নের সক্রিয় উদ্যোগে এবং 83-84 সালের যে জুনিয়র ডাক্তার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন থেকে উঠে আসা কিছু আদর্শবান ডাক্তারের সহযোগিতায় প্রথম 4 বেডের একটা ছোট্ট হাসপাতাল তৈরি করেছিল। পরবর্তীকালে সেই হাসপাতাল ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করে। এর মধ্যে বিপদ ঘনিয়ে আসে, কারণ দুটো কারখানার ওয়ার্কাররা একই পরিবারের মালিকানাধীন, যুধিষ্ঠির আগরওয়ালের পরিবারের মালিকানাধীন দুটি কারখানা, গ্র্যান্ড স্মিথি ওয়ার্ক এবং ইন্দো জাপান স্টিল, এদের শ্রমিকরাই এই হাসপাতালের মূল চালিকা শক্তি ছিল কিছু আদর্শবান ডাক্তারের সহযোগিতায়। 1984 সালে প্রথম সংকট দেখা দিয়েছিল, যখন গ্র্যান্ড স্মিথি বন্ধ হয়ে যায়।
তার পরবর্তীকালে 1995 এসে বন্ধ হয়ে যায় ইন্দো জাপান স্টিল। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে কারখানা বন্ধ হয়ে যায়, কিন্তু এর নাছোড়বান্দা শ্রমিকদের একটা অংশ একটা কোঅপারেটিভ তৈরি করে বিকল্প আয়ের চেষ্টা করতে থাকে। পাশাপাশি তাদের সভাপতি ফণীভূষণ ভট্টাচার্যের নেতৃত্বে এই হাসপাতালটাকে বাঁচিয়ে রাখা এবং আরও বড় করার লড়াই চালিয়ে যেতে থাকে। 1997 সালে অন্যায়ভাবে এই হাসপাতালের উপর প্রশাসন এবং স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের মদতপুষ্ট একাংশের সহযোগিতায় চূড়ান্ত আক্রমণ এসেছিল। এই হাসপাতালকে ডিমোলিশ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের প্রতিরোধে, বিচার বিভাগের সক্রিয় হস্তক্ষেপে সেই প্রচেষ্টা বানচাল হয়ে যায়। বরং বেলুড় শ্রমজীবী হাসপাতাল আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় 1997 সালের সেই আক্রমণের ঘটনার পর। আমার আজকের যে বৃত্তান্ত, আমি সেই অত পুরনো কাসন্দি নতুন করে ঘাটবো না। আপনারা যদি শুনতে চান পরে কোনো একদিন শোনাবো। আমার আজকের প্রতিবেদনের মূল প্রশ্ন হচ্ছে এটাই যে বেলুড় শ্রমজীবী হাসপাতাল যখন তৈরি হচ্ছিল, তার সরকারি আইন কানুন মেনে বেড বাড়াতে হলে যে জায়গা দরকার, সে জায়গা বেলুড় শ্রমজীবী হাসপাতালকে যেটুকু জায়গা দেয়া হয়েছিল তাতে পোষাচ্ছিল না। তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ, যখন শ্রমজীবী হাসপাতাল এর সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সুসম্পর্ক ছিল, তারা যখন কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর জমি বিক্রি করে দেওয়ার লাইন নেয়নি, কারখানা চলছিল, হাসপাতালও চলছিল, অল্প কিছু জমি ব্যবহার করবার অনুমতি দিয়েছিল এই হাসপাতালকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু একদিকে হাসপাতাল বন্ধ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে হাসপাতালের উপর চাপ বাড়ছে। শ্রমিকরা নিজেদের জীবিকা টিকিয়ে রাখার পাশাপাশি বিভিন্ন পদ্ধতিতে এই হাসপাতালকে বাঁচানোর লড়াই করছেন। তখন এটা বোঝা গেছিল যে হাসপাতালকে যদি আইন অনুমোদিত পথে সমস্ত স্বীকৃতি বাঁচিয়ে রেখে এটার আসন সংখ্যা বাড়াতে হয়, যেটা এলাকার মানুষ চাইছেন, সাধারণ মানুষ চাইছেন, গরিব মানুষ চাইছেন, তাহলে আরও বড় জায়গা দরকার। তখন থেকে শ্রমিকরা বলেছিল যে এই দুটো কারখানা, অর্থাৎ 1984 সালে বন্ধ হয়ে যাওয়া জ্ঞান স্মৃতি কারখানা আর তার পরবর্তীকালে 90-এর দশকে, মানে গত শতকের 90-এর দশকে বন্ধ হয়ে যাওয়া ইন্দো জাপান স্টিল, তাদের মালিকানায় প্রায় 30 বিঘে জমি রয়েছে। মালিকানা মানে পজেশনে। এখন কারখানা যখন বন্ধ হয়ে গেছে, এই পড়ে থাকা জমি জনস্বার্থে বেলুড় শ্রমজীবী হাসপাতালকে দেওয়া হোক, তাহলে আমরা একটু আরও বেশি মানুষের কাছে পরিষেবা দিতে পারব। কিন্তু সেটা নিয়ে বিভিন্ন আইনি প্রতিবন্ধকতা চলতে থাকে। তখন ফণীগোপাল ভট্টাচার্য, ডক্টর অনিল শাহ এবং অন্যান্য যারা শ্রমজীবী পরিবারের মানুষজন আছেন, তারা বাধ্য হন শ্রীরামপুরে একটা বিকল্প জমি জোগাড় করে বেলুমিল্কি গ্রামের কাছে সেখানে এই হাসপাতালের বড় সেকেন্ড ক্যাম্পাস তৈরি করতে, যেটা ওখানে প্রায় 80টা বেড নিয়ে শুরু হয়েছিল এবং একাধিক বড় অপারেশন থিয়েটার শ্রীরামপুরে করা সম্ভব হয়, যেটা বেলুড়ে সম্ভব হচ্ছিল না শুধুমাত্র জায়গার অভাবের জন্য। কারণ বাই দিস টাইম শ্রমজীবী হাসপাতাল যেরকম একটা আশ্চর্য কাজ করছে, এত অল্প খরচে কোনো সরকারি অনুদান ছাড়া মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া যাচ্ছে, সেটা মানুষের কাছে পৌঁছে গিয়েছিল খবরটা। বহু সংগঠন এগিয়ে এসেছেন এই হাসপাতালের পাশে দাঁড়াতে, বহু ব্যক্তি মানুষ এগিয়ে এসেছেন এই হাসপাতালের পাশে দাঁড়াতে। শ্রীরামপুরে হাসপাতাল গড়ে তোলা ছাড়াও প্রয়োজনীয় প্রশিক্ষিত কর্মী জোগাড় করবার জন্য তার সাপ্লাই লাইন যাতে অব্যাহত থাকে, সেখানে বেলুড়ের কাছে দেওয়ানপাড়া মোড় থেকে একটু ভিতরের দিকে একটা শ্রমজীবী পাঠশালা ব্যানারে একটা নার্সিং কলেজ ও শ্রমজীবী হাসপাতাল শুরু করে। কিন্তু মূল যে দাবিটা সেখানে বেলুড় শ্রমজীবী হাসপাতাল চালিয়ে যাচ্ছিল, কারণ তাদের উদ্দেশ্য ছিল একটা 300 শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলা।
এখন 300 শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তুলতে গেলে মিনিমাম 6 বিঘে জমি দরকার। এখানে 32 বিঘে জমির মধ্যে 8 বিঘে জমিতে অলরেডি প্রমোটিং হয়ে গেছে সম্পূর্ণ বেআইনিভাবে। তারপরেও যে জমিটা পড়ে আছে সেটার জন্য যাতে 6 বিঘে জমি অন্তত পাওয়া যায় তার লড়াই শুরু করার উদ্যোগ নেয় বেলুড় শ্রমজীবী কর্তৃপক্ষ। এরপরে কাহিনীতে একটা আচমকা টুইস্ট আসে, কারণ একটা খবর এসে পৌঁছয় 2008 সাল নাগাদ এই কারখানার জমি তার চরিত্র, অর্থাৎ এই কারখানার জমি যেটা কারখানার জন্য ব্যবহৃত হওয়ার কথা সেটাকে কনভার্সন করা হচ্ছে। কেননা সেখানে বহুতল হবে। এই বহুতল করবার জন্য যুধিষ্ঠির আগরওয়ালের উত্তরসূরিরা পাওনা পাটানি দিচ্ছে পারেখ ডেভেলপার্স নামে একটি প্রমোটার কোম্পানিকে। মুশকিলের বিষয় যেটা, যেখানে বেআইনি ব্যাপার যেটা, যে 1965 সালের আইনে এখানে নির্দিষ্টভাবে বলা ছিল কারখানা চালু রাখবার জন্য যুধিষ্ঠির আগরওয়ালকে এই জমি রিটেনশন করার রাইট দেওয়া হচ্ছে। রিটেনশন করার রাইট দেওয়ার প্রশ্ন উঠছে কেন? কারণ আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট চালু হয়ে যাওয়ার পর একটা অল্প পরিমাণ জমির বাইরে কেউ ব্যক্তিগত মালিকানায় আবাসন বা অন্য কাজে ব্যবহারের জন্য জমি রাখতে পারে না। কিন্তু সেক্ষেত্রে ছাড় থাকে যদি কর্মসংস্থান তৈরি করছে কারখানা হয় অথবা চা বাগান হয়, এরকম নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সেই ল্যান্ড সিলিং অ্যাক্টে ছাড় দেওয়া হয়। অর্থাৎ এই যে 30 বা 32 বিঘে জমি যুধিষ্ঠির আগরওয়াল বা তার মালিকানাধীন কোম্পানির আছে বলে বলা হয়েছিল, কার্যত সেটা ছিল তাদেরকে ব্যবহার করতে দেওয়ার একমাত্র অনুমতি মাত্র। কারণ 1965 সালের যে নির্দেশনামা তাতে এটা পরিষ্কার ছিল যে যদি কারখানা বন্ধ হয়, যতদিন কারখানা চালু আছে ততদিন পর্যন্ত এই ল্যান্ডটা রিটেন করতে দেয়া হচ্ছে। কারখানা বন্ধ হয়ে গেলে পরে সিলিং বহির্ভূত জমি রাখার যে ছাড় সেটা আর থাকবে না, সেই জমি খাস হয়ে যাবে। এবং যখন কারখানা বিআইএফআরে যায়, আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়, তখন জমি কারখানার যাদেরকে জমি রিটেন করবার রাইট দেওয়া হয়েছিল তাদেরকে এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে এই জমি সরকারের হাতে ফেরত চলে যাচ্ছে, যেহেতু আপনারা কারখানা বন্ধ করে দিয়েছেন। সুতরাং ল্যান্ড সিলিং অ্যাক্টের যে ছাড় সেটা আর বলবৎ থাকছে না। এতৎসত্ত্বেও সম্পূর্ণ বেআইনিভাবে অসৎ আমলাদের কারচুপিতে 2008-এ এই জমিকে বহুতল করবার জন্য কনভার্সনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল যুধিষ্ঠির আগরওয়ালের জীবিত উত্তরসূরি। আন্দোলনকারী শ্রমিকরা যারা বেলুড় শ্রমজীবী হাসপাতাল চালাচ্ছে তারা এই বেআইনি বৃত্তান্তটা ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশ সৎ অফিসারের তৎপরতায় জেনে যায় এবং তারা এটা নিয়ে আইনি মুভ তৈরি করতে শুরু করে। একটা আন্দোলন গড়ে ওঠে, যে আন্দোলনের খুব একটা ইন্টারেস্টিং নাম ছিল আইন মানো আন্দোলন। সাধারণত বিক্ষুব্ধ শ্রমিক, বিক্ষুব্ধ নাগরিক সমাজ আইন অমান্য আন্দোলনে যায়, কিন্তু সেদিনকে শ্রমিক এবং শ্রমজীবী হাসপাতালের সহযোগী মঞ্চ তারা দিনের পর দিন মিছিল নিয়ে গিয়েছিল ভূমি রাজস্ব আধিকারিকদের স্থানীয় দপ্তরে এবং জেলা স্তরে আইন মানো আন্দোলনের ডাক দিয়ে। লাগাতার এই চাপের পরিণতিতে যেটা দাঁড়ায়, যখন এটা জানাজানি হয়ে যায় যে সম্পূর্ণ বেআইনিভাবে জমির চরিত্র বদলাতে দেওয়া হয়েছে এবং সেটা এই যুধিষ্ঠির আগরওয়ালের উত্তরসূরিরা একজন প্রমোটারের হাতে দিচ্ছে এবং সেই প্রমোটার জমির উপরে পারেখ টাওয়ার বলে বোর্ডও লাগিয়ে দিয়েছিল। আন্দোলনকারী শ্রমিকরা সেই বোর্ড ভেঙে নামিয়ে দেয়, তদন্ত শুরু হয় এবং 2015 সালে 20 মার্চ ল্যান্ড কমিশনার পরিষ্কারভাবে নির্দেশ দেন যে 2008-এ যে ল্যান্ড কনভার্সন হয়েছে এটা বেআইনি এবং ভূমি ও রাজস্ব দপ্তর এটাকে খাস ঘোষণা করছে। তারপরে যখন শ্রমজীবী হাসপাতালের সহযোগী মঞ্চ এবং শ্রমজীবী হাসপাতালের তরফে বারবার এটা বলা হয় যে এই জমিটা তাহলে অন্তত এর থেকে কিছুটা জমি, 2 একরের মতো জমি এটা দেয়া হোক শ্রমজীবী হাসপাতালকে, শেষ পর্যন্ত 2020 সালে এসে ল্যান্ড কমিশনার
এডিএম এলআরকে বলেন, ল্যান্ড রেভিনিউ দপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসককে বলেন যে শ্রমজীবী হাসপাতালের সঙ্গে তারা যেটুকু জমি চাইছে সে ব্যাপারে একটা লং টার্ম সেটেলমেন্টে, মানে কিছু টাকা পয়সা দিয়ে বা লিজ মানি দিয়ে বা যেভাবে হোক, সেটা আইন কানুনের ব্যাপার, জনস্বার্থে এই জমিটা তাদের সঙ্গে শ্রমজীবী হাসপাতালকে দেয়া হোক। এটা 2020 সালের ঘটনা। এখন অবধি যা অবস্থা, তাতে বারবার আবেদন জানানো সত্ত্বেও শ্রমজীবী হাসপাতাল এই জমি পায়নি। ভূমি কমিশনারের নির্দেশের পর অতিরিক্ত জেলা শাসক এলআরকে বলে দেওয়ার পরও যখন এই জমি দেয়া যাচ্ছে না শ্রমজীবী হাসপাতালকে, অথবা জমি দেয়া হচ্ছে না সুপরিকল্পিতভাবে, তখন হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছিল। হাইকোর্টে জনস্বার্থ মামলা রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেছিলেন যে এই জমিটা খাস জমি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এর উপরে আর কারো কোনো টাইটেল এই মুহূর্তে নেই, এটা গভর্নমেন্টের হাতে জমি চলে গেছে পরিষ্কারভাবে, এবং আমরা মনে করছি কোনো ব্যক্তিগত কাজে এই জমি ব্যবহার করতে না দিয়ে, অর্থাৎ ইঙ্গিত খুব স্পষ্ট যে কোনো প্রমোটারের হাতে এই জমি না তুলে দিয়ে জনস্বার্থে এই জমি ব্যবহার করা উচিত। অর্থাৎ হাইকোর্টের মাননীয় বিচারপতিরা সরাসরি নির্দেশ জানিয়ে কথা ঠিক যে এই জমি জনস্বার্থের ব্যবহারের জন্য শ্রমজীবীকেই তুলে দাও, কিন্তু তাদের অবজারভেশনে এটা বলেছেন যে জনস্বার্থে এই জমি ব্যবহার করা উচিত, এবং হাইকোর্ট তার পূর্ববর্তী অবজারভেশনে এটা মেনে নিয়েছেন যে বেলুড় শ্রমজীবী হাসপাতাল জনস্বার্থে কাজ করছেন। তো সুতরাং এটা লজিক্যাল একটা কনফারেন্স যে হাইকোর্টের যে অবজারভেশন বা নির্দেশ, তার মর্মার্থ হচ্ছে যে এই জমিটা শ্রমজীবী হাসপাতালকে দেয়া যেতে পারে। এবং তার থেকেও বড় কথা, আমরা দেখেছি অনেক সময় পলিটিক্যাল এক্সিকিউটিভ রাজি হন না, ব্যুরোক্র্যাটরা রাজি থাকেন। এখানে ল্যান্ড কমিশনার 2020 সালে বলে দিয়েছেন, অতিরিক্ত জেলা শাসককে বলে দিয়েছেন যে ল্যান্ড রেভিনিউর ভারপ্রাপ্ত যে তোমরা লং টার্ম সেটেলমেন্ট করো শ্রমজীবী হাসপাতালের সঙ্গে। তার মধ্যে লকডাউন পার হয়ে গেছে, একাধিক অতিরিক্ত জেলা শাসক এলআর বদলি হয়ে গেছে, কিন্তু বেলুড় শ্রমজীবী হাসপাতালের সে প্রত্যাশিত লং টার্ম সেটেলমেন্টের যে জমি পেলে বেলুড় শ্রমজীবী হাসপাতাল একটা আধুনিক 300 শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে পারে, যে সমস্ত সাধারণ মানুষের ধরার মতো কোনো নেতা নেই, মন্ত্রী নেই, কোনো ক্যাচ নেই, তারা ন্যূনতম চিকিৎসা সুযোগটা পেতে পারে। ডেফিনেটলি সেটা 5 নার্সিংহোমের পরিকাঠামো নয়, কিন্তু সাধারণ মানুষ যেটুকু সুযোগ পেতে চান সেটুকু অন্তত ন্যূনতম একটা সুযোগ ন্যায্য মূল্যে পেতে পারেন, সেটা বাস্তবে সম্ভব হচ্ছে না। একটা আরটিআই করা হয়েছে, সেখানে উত্তর এসছে যে আপনাদেরটা নবান্নে লং টার্ম সেটেলমেন্ট ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। আপনারা যারা সেই চাপা পড়া মানুষের গল্প জানেন, বিখ্যাত গল্প, ফাইলের পর ফাইল নড়তে থাকে, চড়তে থাকে, মানুষ মরতে থাকে। বেলুড় শ্রমজীবী হাসপাতালকে জমি দেওয়ার ক্ষেত্রে সেই একই পুরনো গল্প নতুন করে বলা হচ্ছে। আমরা জানি না এর পিছনে কাদের অঙ্গুলি হেলন রয়েছে। লিগালি স্পিকিং, টেকনিক্যালি স্পিকিং, মানবতার মানদণ্ডে, সামাজিক ন্যায়বোধের মানদণ্ডে যে কটা লিগ্যাল প্যারামিটার এবং সামাজিক মানদণ্ডের উপর দাঁড়িয়ে কোনো এজেন্ডা ঠিক হওয়া উচিত, অন্তত একটা রাষ্ট্র যেটা নিজেকে জনকল্যাণকর রাষ্ট্র বলে। একটা সরকার, যে সরকার মহাকাল মন্দিরের জন্য জমি দিচ্ছে, একটা সরকার যে সরকার দুর্গা অঙ্গনের জন্য জমি দিচ্ছে, একটা সমাজ যেখানে মসজিদ তৈরি করার পর্যন্ত মানুষ জমি দিতে চলে আসছে, অথচ বেলুড় শ্রমজীবী হাসপাতাল তার এক্সিস্টিং পরিকাঠামো সামান্য বাড়ানোর জন্য 6 বিঘা জমি, যে জমির লিগাল ক্লেম স্ট্যাটাস পুরোপুরি সরকারের হাতে রয়েছে, যেখানে ল্যান্ড কমিশনার বলে দিচ্ছেন যে এই জমিটা শ্রমজীবী হাসপাতালের সঙ্গে লং টার্ম সেটেলমেন্টে যাও, তারপরেও কোনো আশ্চর্য কারণে বেলুড় শ্রমজীবী হাসপাতালকে এই জমিটা মাননীয় সরকার বাহাদুর দিয়ে উঠতে পারছেন না। আপনাদের কাছে যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের অ্যাপিল যে আপনারা আওয়াজ তুলুন,
সরকারের দরজায় আরও একবার কড়া নাড়ুন, কারণ আদালতের যা বলার বলে দিয়েছে। এবং আগামী 19 তারিখ থেকে জেলা ভূমি রাজস্ব দপ্তরের সামনে প্রতিদিন শ্রমজীবী হাসপাতাল এবং তাদের সহযোগী মঞ্চ এই জমি আদায়ের দাবিতে ধর্নার ডাক দিয়েছে। আগামী 19শে জানুয়ারি সোমবার থেকে ধর্না শুরু। আপনাদের কাছে আমাদেরও আপিল থাকলো, আপনারা যার যেটুকু সাধ্য সেটা নিয়ে এই আন্দোলনের কর্মসূচির পাশে দাঁড়ান। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবে।